আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর দেখা হইলো আবার তোমাদের সঙ্গে। তো উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের আজকের ক্লাসে আবারও তোমাদের সঙ্গে আছি আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমার বর্তমানে অলরেডি একটা নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে, চ্যাপ্টার 13 খাদ্য ও পুষ্টি। তো গত ক্লাসে সিয়াম ভাইয়া তোমাদের ক্লাসটি নিয়েছেন, তোমরা অনেকেই চমৎকার রেসপন্স করেছো শুনলাম, খুবই ভালো। তো দেখে নিই তোমরা কারা কারা ক্লাসে আছো। তো দেখতেই পাচ্ছি অনেকেই আছো, তো যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কে কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দাও, এবং যারা যারা এখনো ক্লাসে জয়েন করোনি একটু দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? ওকে ওকে, ভেরি গুড। মাইশা, অরিক, আরিশা, বোরহান, মিসবা, আফিয়া, নাবিহা, নির্জন, দিগন্ত মণ্ডল, অন্তরা। ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো দেখো আচ্ছা ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছে। ওকে, ভেরি গুড, আসো স্টার্ট করি। খাদ্য পুষ্টি, আজকে এটার দ্বিতীয় লেকচার। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? হোমওয়ার্কে কি বলা ছিল যে তালহা, আমাদের ক্লাসে কি কোনো তালহা আছে? তালহা থাকলে একটু কমেন্টে রেসপন্স করো তো, কোনো তালহা আছো কিনা। হ্যাঁ, দেখো দেখো কোনো তালহা আছো? আচ্ছা, আমার কমেন্টে রিপ্লাই আপনি দিবেন না? আচ্ছা ঠিক আছে আদিত্য, তোমার কমেন্টে রিপ্লাই দিব না, সমস্যা নেই, কোনো তালহা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, এখন দেখো, তালহা ইদানিং কিছুই খেতে চায় না, সে কিন্তু কিছুই খেতে চায় না, ঠিক আছে? তার খাওয়ার অরুচি তৈরি হয়েছে, বমি বমি ভাব হচ্ছে, এবং তার ত্বক কেমন হয়ে গেছে? খসখসে হয়ে গেছে। তালহার ত্বক কেমন হয়ে গেছে? খসখসে হয়ে গেছে, ঠিক আছে? এবং ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে কি বেশি করে খেতে বললেন? ডিম এবং দুধ বেশি করে খেতে বললেন, ঠিক আছে? ওকে, তো এখন দেখো, প্রশ্ন করেছে খাদ্য কি। খাদ্য কি? যে সকল পুষ্টি উপাদান আমাদের দেহে গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন অর্থাৎ সামগ্রিক কাজকর্মের সঙ্গে জড়িত, সেটাকে আমরা বলি হচ্ছে কি? খাদ্য। ক্লাস 8 আমারও ল্যাক ছিল আমার স্কুলে, ঠিক আছে? এখন সেই হিসাব করে তো লাভ নাই ভাই মুজাহিদ। তো এখন দেখো, ঠিক আছে, তো তাহলে দেখো খাদ্য কি? যে সকল উপাদান আমরা খেলে, বা যে সকল উপাদান আমাদের দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং শক্তি উৎপাদনের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা কি বলি? খাদ্য বলি। পুষ্টি বলতে কি বোঝায়? এই যে খাদ্য গ্রহণ থেকে শুরু করে পরিপাক, বর্জ্য পদার্থ ত্যাগ এবং আমাদের দেহের শক্তি উৎপাদন প্রক্রিয়া সামগ্রিকভাবে পুষ্টি নামে পরিচিত, ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখো, ডাক্তার তালহাকে উল্লেখিত খাবারগুলো খাওয়ার পরামর্শ দিলেন কেন, মানে খাবারগুলো খেতে বললেন কেন? দেখো, ডিম দুধ এরা মূলত আমিষ জাতীয় খাদ্য। কেমন খাদ্য? আমিষ জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, ঠিক আছে? তার মানে ডিম দুধ খেতে বললেন কারণ তার কিসের অভাব আছে? আমিষের অভাব আছে। আর আমিষের অভাবেই তার মূলত খাওয়ার অরুচি, বমি বমি ভাব, ত্বক খসখসে হয়ে যাওয়া, এই কাজগুলো হচ্ছে, ঠিক আছে? তো দেখো, তোমরা গত ক্লাসে শর্করা নিয়ে পড়াশোনা করেছো, তাই না? তো শর্করার অভাবজনিত রোগকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। গ্লুকোজ যখন কমে যায় ওই কন্ডিশনকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়ার অনেক অনেক লক্ষণ আছে, এর মধ্যে একটা লক্ষণ হচ্ছে বমি বমি ভাব, ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বমি বমি ভাব শর্করার ঘাটতি হলেও হয়, আমিষের ঘাটতি হলেও হয়। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে না, খাওয়ার অরুচি। খাওয়ার অরুচি, এই খাওয়ার অরুচিটা কিন্তু শর্করার ঘাটতি হলে হয় না। শর্করার ঘাটতি হলে তোমার আরো ক্ষুধা লাগবে। যদি শর্করার ঘাটতি দেখা দিত, তালহার যদি শর্করার ঘাটতি হতো, কি হইতো? শর্করার ঘাটতি হইতো, তাহলে তার কি বেড়ে যেত? ক্ষুধা লাগতো। কি বেড়ে যেত? ক্ষুধা বৃদ্ধি পেত। কি হইতো? ক্ষুধা বৃদ্ধি পেত, ঠিক আছে? কি হয়তো? ক্ষুধা বৃদ্ধি পেত। কিন্তু তার খাবার অরুচি হয়েছে, অর্থাৎ খেতে ইচ্ছা করছে না, এটা হচ্ছে আমিষের ঘাটতি। আমিষের ঘাটতি বোঝাবে, ঠিক আছে? শুধু বমি দেখেই পাগল হওয়া যাবে না, আমিষের ঘাটতি যদি হয় সেক্ষেত্রে কি হবে? খাবারে অরুচি দেখা দিবে, ঠিক আছে? কাজেই এটার আনসার হবে কি? আমিষের ঘাটতি। এটার আনসার হবে হচ্ছে আমিষের ঘাটতি, ঠিক আছে? ওকে ওকে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে, এটা হবে আমিষের ঘাটতি। এখন তাহলে দেখেন, খেয়াল করেন, এই আমিষ নিয়ে কি আপনারা পড়াশোনা করেছেন? গত ক্লাসে আপনারা আমিষ নিয়ে পড়েননি, আমিষ নিয়ে হচ্ছে আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আজকে আমরা আমিষ নিয়ে পড়াশোনা করব, তখন আপনারা জানতে পারবেন হচ্ছে কেন ডাক্তার খাবারগুলো খেতে বললেন, আমিষের অভাবের কারণে। আজকের ক্লাসে পড়াবো। এরপর দেখো, ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে তালহার আরো কি সমস্যা হতে পারে, এই প্রশ্নটার উত্তর জানতেও আমরা আজকের ক্লাসটা করে ফেলবো। আজকের ক্লাস শেষে তোমাদের গ এবং ঘ এর উত্তর টোটালি ক্লিয়ার হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, সব বমি হইলেই ভাইয়া স্যালাইন খাবে এমন না, ঠিক আছে? ওকে, আসো তাহলে সামনে যাই। আমিষ, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রোটিন, যার বাংলা হচ্ছে আমিষ, ঠিক আছে? প্রোটিন মানেই হচ্ছে আমিষ, তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো আসো স্টার্ট করি।
ফার্স্টে কি বলেছে, প্রোটিন বা আমিষ কি দ্বারা তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফারের সমন্বয়ে গঠিত যৌগকে প্রোটিন বলে। কেন এই নামটা বলছে, কেন বলছে আসো একটু বুঝাই বলি। দেখো, আমিষ তৈরি হয় মূলত অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কি দিয়ে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। অনেকে বলে অ্যামিনো, কেউ বলে অ্যামাইনো, মানে বানানটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, অ্যামিনো বা অ্যামাইনো যাই বলো না কেন, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় হচ্ছে আমিষ। কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? আমিষ তৈরি হয়, ঠিক আছে? এখন এই অ্যামাইনো অ্যাসিডের ভেতরে কি থাকে? দুইটা জিনিস থাকে। এই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো, এই অ্যামাইনো জিনিসটার সংকেত হচ্ছে যে বন্ড NH2। আর অ্যাসিড বলতে এখানে বোঝায় জৈব অ্যাসিডকে। কাকে বোঝায়? জৈব অ্যাসিডকে বোঝায়, ঠিক আছে? এই জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে বন্ড COOH। তাহলে অ্যামাইনো অ্যাসিডে কি থাকছে? নাইট্রোজেন থাকছে, দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি আমরা? নাইট্রোজেন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? দেখো নাইট্রোজেন দেখতে পাচ্ছি। দেখো বলেছে কি আছে? নাইট্রোজেন আছে, ঠিক আছে? এরপর কি দেখতে পাচ্ছি আমরা? হাইড্রোজেন দেখতে পাচ্ছি। দেখো বলেছে হাইড্রোজেন আছে। কি দেখতে পাচ্ছি? কার্বন দেখতে পাচ্ছি। দেখো বলেছে কার্বন আছে। কি দেখতে পাচ্ছি? অক্সিজেন দেখতে পাচ্ছি। দেখো বলেছে অক্সিজেন আছে। এছাড়াও কোন কোন অ্যামাইনো অ্যাসিডে কি থাকতে পারে? সালফারও থাকতে পারে, ঠিক আছে? এই জন্য বলেছে, তার মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে প্রোটিন, আর অ্যামাইনো অ্যাসিডের ভেতরে এই জিনিসগুলো আছে। তার মানে আমরা বলতে পারি প্রোটিনের ভেতরে এই জিনিসগুলো আছে। এই জন্যই বলেছে প্রোটিন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফারের সমন্বয়ে গঠিত একটা যৌগ, ঠিক আছে? তো দেখো বলেছে আমিষে 16% নাইট্রোজেন থাকে। কত পার্সেন্ট? 16% নাইট্রোজেন থাকে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন একটু দেখো, দেখো তোমরা আমার সঙ্গে গল্প করার, যে কোনো অফ টপিকে প্রশ্ন করার অনেক সুযোগ পাবা, ঠিক আছে ভাইয়ারা? তোমরা যখন আমি বুঝাচ্ছি এটা মনোযোগ দিয়ে খেয়াল করো। যখন আমি তোমাদের সঙ্গে গল্প করি, তোমরা তো টের পাও যে কখন গল্প করছি, তখন জিজ্ঞাসা করে আমার মেরিট পজিশন কত, আমার বাড়ি কই, এই কই, সেই কই, সব জিজ্ঞাসা করবো, সমস্যা নেই, আগে দিকে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো এখন আমরা একটু দেখি আমিষ জাতীয় খাদ্য কি কি আছে, আমিষ জাতীয় খাবার কি কি আছে। দেখো 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 দেখো, প্রথম কথা হচ্ছে ডাল, এটা উদ্ভিজ আমিষ। এরপর আছে দুধ, এটা প্রাণী থেকে পাই। মাংস, প্রাণী থেকে পাই। মাছ, এটাও কি প্রাণী থেকে, প্রাণী তো, মাছ তো নিজে একটা প্রাণী। তার মানে এগুলো সবাই হচ্ছে আমিষ জাতীয় খাবার। কেমন খাবার? আমিষ জাতীয় খাবার, ঠিক আছে? হ্যাঁ, বমির প্রকার ভেদ আছে, বমির অনেক রকমের প্রকার ভেদ আছে আসলে, ঠিক আছে? আচ্ছা, আসো সামনে যাই, আসো সামনে যাই। এখন দেখো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এই যে বললাম না আমিষ কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তো দেখো এখন আমরা একটু পড়বো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। তো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যেই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহের জন্য অতি প্রয়োজনীয় কিন্তু আমাদের দেহে তৈরি হয় না, খাদ্যের সাথে গ্রহণ করতে হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তো দেখো বলেছে যে যেসব অ্যামাইনো অ্যাসিড দেহে তৈরি হয় না, খাদ্য থেকে সংগ্রহ করতে হয়, তাদেরকেই বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যক মানে কি? খুবই দরকার, আমাদের দেহের জন্য দরকার, কিন্তু এগুলো আমাদের দেহের ভেতরে তৈরি হচ্ছে না, তাহলে দেহ পাবে কোথা থেকে? আমরা খাবারের সঙ্গে গ্রহণ করব। এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তো এখনো পর্যন্ত প্রকৃতিতে পাওয়া সকল দ্রব্যের মধ্যে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু এমসিকিউ। এরপর দেখো এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে নানা ধরনের রোগের উপসর্গ দেখা যায়। যেমন কি হতে পারে? এই যে বমি বমি ভাব হতে পারে, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি। কথা ক্লিয়ার? কারণ দেখো বমি বমি ভাব হইতে পারে, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, এই যে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এরপর হচ্ছে নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকে, এই যে নাইট্রোজেন থাকবে না অ্যামাইনো অ্যাসিডের ভিতরে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি দেখা দিতে পারে, ঠিক আছে? এটা বায়োলজি না রসায়ন, এটা মিশ্র, ঠিক আছে? টক দই কি প্রোটিন? ওর মধ্যে তো প্রোটিন আছে সামান্য, বেশিরভাগই আছে চর্বি, ঠিক আছে? আচ্ছা, আসো। আরিনা, তোমার ক্লাস দেখা যাচ্ছে না, তুমি হচ্ছে রিজয়েন করো, ঠিক আছে? ওকে, সামনে যাই। এরপর দেখো সহজ পাচ্যতার গুণক, এটা তোমরা গত ক্লাসেও পড়েছো। সহজ পাচ্যতার গুণকটা কি আসলে? ধরো তুমি একটা খাবার খাইলা, ধরো তুমি একটা খাবার খাইলা, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে কি বলবো আসলে, ধরো তুমি 100 গ্রাম আমিষ খাইলা, বা যে কোনো একটা খাবারের 100 গ্রাম খাইলা। এর মধ্যে পরিপাক হওয়ার পর, এর মধ্যে কিসের পর? পরিপাক হওয়ার পর, পরিপাকের পর এখান থেকে দেখা গেল 40 গ্রাম, খাবারের 40 গ্রাম কোথায় গেল? তোমার দেহে শোষিত হইল। দেহ কি করলো? এই খাবারটাকে নিজের কাছে রেখে দিল, দেহ এটাকে শোষণ করলো,
ঠিক আছে। এবং পরিপাকের পর দেখা গেল কি জানো, পরিপাকের পর দেখা গেল বাকি 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 60 গ্রাম খাবারের অংশ মল আকারে দেহ থেকে বের হয়ে যাচ্ছে, মল আকারে দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে যতটুকু অংশ, এই যত গ্রাম, যতটুকু অংশ দেহ শোষণ করলো সেটাকেই আমরা বলি তার সহজ পাচ্যতার গুণক। সেটাকেই আমরা কি বলি? সহজ পাচ্যতা। পাচ্য মানে দেহের সাথে মিশে যাওয়া, দেহ কর্তৃক শোষিত হওয়াকেই আমরা বলি পাচ্য। ঠিক আছে। পরিপাক, এই পরিপাকের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে পাচন। পরিপাকের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে পাচন। তো যেগুলো পরিপাক হয়ে দেহ কর্তৃক শোষিত হয় সেটাকে আমরা বলি পাচিত হওয়া, সেটাকে আমরা বলি পাচিত হওয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ফারহানা, নামিরা এবং আরো কয়েকজন যারা মল কি বুঝতে পারতেছো না, ঠিক আছে, যারা মল কি বুঝতে পারতেছো না, তারা হচ্ছে তোমার বাবা অথবা মা, যারা আঙ্কেল আন্টি যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো, তারা সুন্দর করে বুঝিয়ে দিবে মল কাকে বলে। ঠিক আছে, ওকে, আসো। এখন দেখো সহজ পাচ্যতার গুণক তাহলে কি? যে আমিষের শতকরা 100 ভাগই দেহে শোষিত হয়। কত ভাগ? শতকরা কত ভাগ? 100 ভাগ। শতকরা 100 ভাগই দেহে যদি শোষিত হয়, শতকরা 100 ভাগই যদি দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণের কাজে লাগে, তাহলে তার সহজ পাচ্যতার গুণক কত? 1। যেমন বলেছিলাম না যে 100 গ্রাম আমিষের মধ্যে ধরো 40 গ্রাম কাজে লাগে, বাকিটা বের হয়ে যায়, তাহলে তার সহজ পাচ্যতার গুণক কিন্তু কম। বাট যদি 100 গ্রামের 100 গ্রামই দেহের কাজে লেগে যায়, দেহ কর্তৃক শোষিত হয় এবং কাজে লাগে, তাহলে তো সহজ পাচ্যতার গুণক কত হবে? 1। তো এরকম মায়ের দুধ, ডিম, এগুলা সহজ পাচ্যতার গুণক কত? 1। খুবই 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন, একটু মনে রাখবেন। ঠিক আছে, ওকে। তো না, আমি বলবো না তো, কেন? মল কি এটা আমার মুখ থেকে শোনা লাগবে কেন? ঠিক আছে, আমার মুখ থেকে শোনা লাগবে কেন বলো? ওকে ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সামনে যাই। আপনাদের জন্য একটা কুইজ আছে, মাত্রই আমরা পড়লাম যে মায়ের দুধের সহজ পাচ্যতার গুণক কত। আমরা মাত্রই পড়েছি, একটু আনসার করো। ঠিক আছে, এটা হিসাব করতে হবে না, হিসাব করার কিছু নেই, রেডিমেড কুইজ, আনসার করে ফেলেন, ঝটপট আনসার করে ফেলেন, সবাই যাতে কারেক্ট আনসার দেয়। এই যে কিছু পাবলি অলরেডি ভুল করে ফেলছে, ঠান্ডা মাথায় আনসার করে ফেলেন, কুইক কুইক কুইক। আরে ভাই ভাই, আমি মেডিকেলে 146তম হয়েছিলাম। ঠিক আছে, ওকে, আনসার করো। আমি লিডার বোর্ডে আসবো না, কজ আমি মেসেজ দেওয়ার সময় কুইজ আসছে, তো মেসেজ দেওয়ার দরকার নেই তো ভাই, দরকারের পড়ানোর সময় কুইজের সময় মেসেজ কেন? ওকে, হুট করে দিবেন হুট করেই দিয়েছি। ওকে 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 ওকে, ভেরি গুড, কংগ্রাচুলেশনস নুদরাত। ওকে, আদিত্য প্রতিদিন দুষ্টামি করতেছো কিন্তু, তোমার রিপ্লাই অলরেডি ক্লাসের শুরুতে দিয়েছি, তারপরেও। ওকে, ভুল চাপ দিয়েছো আকিব, কেন ভুল চাপ দিয়েছো? আবার চাপ দিয়ে কমেন্টে চলে আসছো ভাইয়া। আচ্ছা, তোমরা যেহেতু, আচ্ছা আরো কিছুক্ষণ সময় দেওয়া যেত। ঠিক আছে, আমরা লিডার বোর্ডের দিকে যাওয়ার আগে আনসারটা দেখে ফেলি। দেখো মাত্রই পড়লাম মায়ের দুধ এবং ডিমের আমিষের সহজ পাচ্যতার গুণক হচ্ছে 1। তাহলে প্রশ্ন করেছে মায়ের দুধের সহজ পাচ্যতার গুণক কত? আনসার কি হবে? সি, মানে 1। তো যদি লিডার বোর্ডের দিকে তাকাই, দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়েছে মেহজাবিন। অভিনন্দন মেহজাবিন তোমাকে। এরপর আছে মিনহা, সৌভিক, ফারহানা, তানজিলা, কারিবা, তোহা, তিন্নি, ইয়াসিন, কাব্য এবং নাফিস। অভিনন্দন তোমাদেরকে। এর বাইরেও যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মল কি? মল কি? এই যে খাবার পরিপাক হওয়ার পর প্রয়োজনীয় অংশ তো দেহ কর্তৃক শোষিত হয়, বাট যেটা দেহের জন্য ক্ষতিকর সেই বর্জ্য পদার্থটা, ময়লা আবর্জনা দেহ থেকে বের হয়ে যায়। ওই ময়লা আবর্জনাগুলোকেই বা খাদ্যের অপরিপাকৃত অংশ বা অপাচ্য অংশটাকেই বলা হচ্ছে মল। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা একটু সামনে যাই যে আমিষের অভাবে আসলে কি কি সমস্যা হতে পারে। যে খাদ্যের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ আমিষ না থাকে, খাদ্যে পরিমিত পরিমাণ যদি জৈব আমিষ বা মিশ্র আমিষ না থাকে, তাহলে কি হবে? যেমন শিশু যারা, ওদের দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন ক্ষতিগ্রস্ত হবে। শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং কারণ ক্ষতিগ্রস্ত হবে। দেখো সহজ পাচ্যতার গুণক 1 কেন হইল? 100 গ্রাম খাবারের মধ্যে 100 গ্রাম খাবারের মধ্যে মানে 100 গ্রাম খাবারের মধ্যে যতটুকু দেহে শোষিত হয়, ধরো 100 গ্রাম খাবারের মধ্যে ধরো 100 গ্রামই দেহে শোষিত হয়েছে, তাহলে সহজ পাচ্যতার গুণক কত? 1।
যদি এমন হইতো যে 100 গ্রামের মধ্যে আমি যেটা বুঝাইলাম 40 গ্রাম দেহ কর্তৃক শোষিত হয়েছে, তাহলে সহজপাচ্যতার গুণক কত হইতো? 0.25। কথা বোঝা গেছে? তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ শোষিত হচ্ছে সেটার পরিমাণই হচ্ছে সহজপাচ্যতার গুণক। যেহেতু মায়ের দুধ ও ডিমের 100 ভাগের মধ্যে 100 ভাগই বাচ্চার কাজে লাগতেছে, এই জন্য বলা হচ্ছে মায়ের দুধের সহজপাচ্যতার গুণক 1। ঠিক আছে? তো দেখো শিশুর দেহের যে স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন সেটা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমিষের কাজ কি? আমিষের কাজটা কি আগে সেটা তোমাকে বুঝতে হবে। আমিষের কাজ কি? আমিষের কাজ কি আজীবনের জন্য মনে রাখবা। আমিষের কাজ 3টা। আমিষের 3টা কাজ আজীবন, আজীবন মনে রাখবেন। 3টা কাজ কি কি? 3টা কাজ আমি বলে দিচ্ছি। দেহের গঠন, দেহের গঠন, এরপর হচ্ছে দেহের ক্ষয় পূরণ, দেহের গঠন, দেহের ক্ষয় পূরণ, দেহে কোনো ঘাটতি দেখা দিলে বা ক্ষয় হলে সেটা পূরণ করা, এবং দেহের বৃদ্ধি সাধন। এই 3টা হচ্ছে আমিষের কাজ, আজীবন মনে রাখবেন। তার মানে যদি আমিষের অভাব দেখা দেয় তাহলে এই 3টা কাজ ঠিক মতো হবে না। ঠিক আছে? তাহলে এই 3টা কাজ ঠিক মতো হবে না। তো দেখেন কি বলেছে, দেখেন 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 কি বলেছে, শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন ক্ষতিগ্রস্ত হবে। এই যে দেখেন, বৃদ্ধি গঠন আমিষের অভাবে হবে না, স্বাভাবিক। শিশু পুষ্টিহীনতায় ভুগলে দেহের বৃদ্ধি ব্যাহত হবে। ওকে ফাইন, দেহের বৃদ্ধি সাধন হবে না, ব্যাহত হবে। তো প্রোটিনের অভাবে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রক্ত স্বল্পতা দেখা যায়। ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং রক্ত স্বল্পতা দেখা দিবে কাদের? বয়স্কদের। এবং শিশুদের ক্ষেত্রে কোয়াশিওরকর এবং মেরাসমাস রোগ হয়। কি রোগ? কোয়াশিওরকর এবং মেরাসমাস রোগ হয়। ঠিক আছে? ওকে, আসো সামনে যাই। এই যে বললো কোয়াশিওরকর, এটা খুব ভালো করে আমরা এখন পড়বো। ঠিক আছে? এই যে বলা হইলো কোয়াশিওরকর, তো এই রোগে কি হয় না হয় আসো একটু পড়ে ফেলি। ঠিক আছে? কোয়াশিওরকর রোগটাতে কি হয় না হয় আসো আমরা একটু পড়ে ফেলি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আদ্রিতা পড়েছিলা, খুবই ভালো, তাহলে তোমার রিভিশন হচ্ছে। তো দেখো, যারা কোয়াশিওরকর রোগে ভুগে এই সকল শিশুদের কি হয়? খাবারে অরুচি দেখা যায়, মানে ওরা খেতে চায় না। ঠিক আছে? বলেছিলাম না আমিষের অভাবে কি হবে? একদম ক্লাসের শুরুতে বলেছিলাম, দেখো আমিষের ঘাটতি হলে কি হবে? খাবারে অরুচি দেখা দিবে। বলেছিলাম না? এই যে দেখো, আমিষের অভাবে কি হবে? খাবারে অরুচি দেখা দিবে। তো দেখো কোয়াশিওরকরে কি হচ্ছে? কোয়াশিওরকরে কি হচ্ছে? খাবারে অরুচি দেখা দিচ্ছে। এরপর দেখো পেশি, দেখো দেহ গঠনের কাজ করে না আমিষ, তাহলে আমিষের যদি অভাব হয় তাহলে দেহের পেশি কি ঠিকঠাক মতো গঠিত হবে? মোটা হবে, চিকন হতে থাকবে, শুকিয়ে যাবে, দুর্বল হবে। তো দেখো পেশি কি হয়ে যাবে? শীর্ণ এবং দুর্বল হতে থাকবে। শীর্ণ মানে চিকন, শীর্ণ মানে হচ্ছে চিকন। কথা ক্লিয়ার? ওকে। ও আদিত্য না অদিতিয়া, আচ্ছা ঠিক আছে, অদিতিয়া পাল। ওকে আচ্ছা ঠিক আছে। তানজিলা কারিবা, স্কিন ব্লার দেখছো ভাইয়া, তুমি আরেকবার জয়েন করো। ঠিক আছে? ওকে। তাহলে পেশি কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, কারণ আমিষের কাজ দেহ গঠন করা। তাহলে আমিষের যদি অভাব হয় তাহলে দেহের গঠন ঠিক মতো হবে না, মানে পেশিগুলো দুর্বল হতে থাকবে এবং চিকন হয়ে যাবে। এরপর ত্বক এবং চুল, আমাদের চুল এবং ত্বকে কি আছে? আমিষ আছে। যদি আমিষের অভাব দেখা দেয় তাহলে আমাদের ত্বক হয়ে যাবে অমসৃণ, খসখসে হয়ে যাবে। চুলের যে উজ্জ্বলতা সেটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার চুলের উজ্জ্বলতা রোদে ধুলায়, হ্যাঁ, তারপরে হচ্ছে আমিষের অভাবে, তারপরে ভিটামিন খনিজ লবণ সবকিছুর অভাবে যে চুল টুল আমারও নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন দেখো কি বলছে, দেখো ত্বক চুল কি হবে? দেখো ত্বক এবং চুলের যে মসৃণতা এবং রং এটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এখন আসো, ডায়রিয়া দেখা দিবে। কি হবে? ডায়রিয়া দেখা দিবে। শিশুর এক পর্যায়ে কি হবে? ডায়রিয়া হবে এবং শরীরের যে পানি সেটা, শরীরের মধ্যে পানি জমা হতে থাকবে এবং পেট ফুলে বড় হয়ে যাবে, পেট ফাঁপা হয়ে যাবে। মানসিক ঝুঁকি কি? একটা শিশু যখন বড় হবে তার শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশও হবে না। তো আমিষের অভাব হলে শিশুর মানসিক বিকাশটা বাধাগ্রস্ত হয়। ঠিক আছে? তো এই জন্য বলছে মানসিক ঝুঁকি কি? উপযুক্ত চিকিৎসার দ্বারা এই রোগ নিরাময় হলেও মানসিক স্থবিরতা দেখা দেয়, মানে শিশু একটু মেন্টালি কেমন কেমন যেন হয়ে যায়। তো মৃত্যুও হতে পারে। কোয়াশিওরকর রোগ মারাত্মক হলে শিশুর মৃত্যুও হতে পারে। তাহলে কথাগুলো খুবই ইজি। হ্যাঁ, কোয়াশিওরকর ছোটদের রোগ। কোয়াশিওরকর হচ্ছে বাচ্চাদের হয়, এটা একটু মনে রাখতে হবে। এই রোগটা কাদের হয়? বাচ্চাদের হয়। আমার কোয়াশিওরকর হওয়ার সুযোগ নেই, আমি এই বয়স পার করে ফেলছি। ঠিক আছে? ও সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হয়তো আবেগে ভুল করে ফেলছি। এই তো দেখো, এটা হচ্ছে তোমার কি হবে দেখো তো, এটা হবে হচ্ছে 0.4। সরি, ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা ভালো মতো আমিষ খাচ্ছ, তাই ছবির বাচ্চাটাকে মোটা লাগতেছে না রে বোকা, ওর পেট ফুলে গেছে। এই যে বললাম না পেট বড় হবে, পেট বড় হবে, এই যে দেখো ছবির বাচ্চাটার
পেট বড় হয়ে গেছে, ঠিক আছে, ছবির বাচ্চার হচ্ছে পেটটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লক্ষণগুলো আরেকবার একটু বলি। খাবার খাইতে চাবে না, অরুচি হবে, পেশি চিকন চিকন যাবে, শুকায় যাবে, ত্বক চুল মসৃণতা এবং রং হচ্ছে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ডায়রিয়া দেখা দিবে, শরীরে পানি আসবে, পেট ফুলে যাবে, আর মানসিক ঝুঁকি কি, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহসিন, শুভকামনা রইল তোমার জন্য। আচ্ছা, এটা আপনি না, এটা আমি না। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, যাই বল, জামা কাপড় পরানো হয় নাই কেন, ব্যাপারটা আসলে এইভাবে দেখার কিছু নাই, ও হচ্ছে খুবই ছোট্ট বাচ্চা বোঝাতে জামা কাপড় দেয় নাই আসলে। হ্যাঁ, এরপর দেখো যে আরেকটা, আচ্ছা আসো মেরাসমাস, ঠিক আছে। তো দেখো পরের রোগটা হচ্ছে মেরাসমাস। তো কি আছে এটাতে, মেরাসমাসে কি হয় না হয় আসো একটু দেখি। মেরাসমাসে হচ্ছে কিসের ঘাটতি দেখা যাবে, শুধু আমিষ না, আমিষ এবং ক্যালোরি দুইটারই ঘাটতি দেখা দিবে। হ্যাঁ, আমিষ এবং ক্যালোরি উভয়েরই অভাব দেখা দিবে, এবং দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। কি হবে, কারণ আমিষের কাছে দেহের বৃদ্ধি ঘটানো, তো দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে দেখো ওর বাইরের রূপটা কেমন হবে, দেহের বাহ্যিক গঠনটা দেখতে কেমন হবে, ক্ষীণ মানে চিকন হয়ে যাবে, ক্ষীণ মানে কি চিকন, ঠিক আছে, ক্ষীণ মানে চিকন হয়ে যাবে, এবং অস্থি চর্মসার হবে। অস্থি চর্মসার এই কথাটার মানে কি, অস্থি চর্মসার মানে হচ্ছে হাড়গুলো চামড়ার সঙ্গে লেগে থাকবে, হাড়গুলো কি হবে, চামড়ার সঙ্গে লেগে থাকবে, হাড়গুলো চামড়ার সঙ্গে লেগে থাকবে, এটাকে বলা হচ্ছে অস্থি চর্মসার হবে, ঠিক আছে। এরপর দেখো শরীরের ওজন হ্রাস পায়, এমনিই বললাম বাচ্চাটা চিকন হয়ে যাবে, ওই যে চিকনা একদম একদম কি বলবো, ওই যে অনেকে বলছে তাল পাতার সেপাই, আসলেই তাই, চিকন হয়ে যাবে, বুঝছো, এই তো ব্যাপার। তাহলে দেখো কোয়াশিওর কর, যেটা কোয়াশিওর করে হচ্ছে শুধু আমিষের অভাব দেখা দিবে, আর মেরাসমাসে হচ্ছে আমিষ ক্যালোরি দুইটারই অভাব দেখা দিবে। কোয়াশিওর করে পেশি দুর্বল হবে, পেট ফুলে যাবে, চুল চামড়া এগুলোর মসৃণতা নষ্ট হবে, বাট এটার ক্ষেত্রে ফুল বাচ্চাটা একদম শুকায় যাবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তোমাদের জন্য কুইজ আছে, এখন তোমাদের জন্য আছে কুইজ, ঠিক আছে। হ্যাঁ, ওর মা ওকে খাইতে দেয়, শুধু সুজি খাওয়ায়, ওর মা হচ্ছে ওকে শুধু সুজি খাওয়ায়, ঠিক আছে। অনেকের মা থাকে না এরকম, চাল ধোয়া পানি সুজি সাগু এগুলো শুধু রান্না করে খাওয়ায়। হ্যাঁ, বাচ্চাদের 1-2 বছর বয়স হয়ে গেছে তাও শুধু ওই সুজিই খাওয়াচ্ছে, সুজিই খাওয়াচ্ছে। এইসব বাচ্চারা এক শ্রেণী হয় এরকম গোলগাল, কিন্তু কোনো পুষ্টি থাকে না, আমিষের অভাব, আর এক শ্রেণী থাকে এরকম, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখো, আর যাদের মারা হচ্ছে একটু সচেতন, ঠিকঠাক মতো পুষ্টিকর আমিষ জাতীয় খাবার খায়, সেসব বাচ্চাগুলো দেখবে অনেক কিউট হয়, একদম স্কিন অনেক টান টান থাকে, সুন্দর ঝলমল করতে থাকে, মানে বাচ্চাগুলো দেখতেই অনেক ভালো লাগে, মাশাআল্লাহ, ঠিক আছে। আসো সামনে যাই, কুইজ কে আছে দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এইটার একটা প্রশ্ন, দুটা ফাঁস করে দিলাম, ঠিক আছে, একই উদ্দীপক। তো এখন আসো কি বলছে, যে জন্মের পর একটি শিশুর কি দেখা দিল, খাওয়ার অরুচি দেখা দিল, বলেছিলাম অরুচি মানে আমিষের ঘাটতি, তাই না। আচ্ছা, তো অরুচি দেখা দিবে, ডায়রিয়া হবে, তো অলরেডি আমরা পড়েছি ডায়রিয়া হবে, শরীরে পানি আসবে, তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে সঠিক চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। কোন রোগে আক্রান্ত হয়েছে, কোন রোগে আক্রান্ত হয়েছে, এই যে পোলটা লঞ্চ করে দিচ্ছি, আনসার করো, কোন রোগে আক্রান্ত হয়েছে, ঠিক আছে, আনসার করো 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 করো। ওকে, ঠিক আছে, ওকে 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 ওকে। আমি স্কুল লাইফে কতটুকু পড়তাম, একটা পড়া শেষ করতে যতটা সময় লাগতো ততটুকুই পড়তাম, ঠিক আছে। ওকে, আনসার করো আনসার করো আনসার করো, কুইক কুইক, বেশি সময় দিব না, লাস্ট 5 সেকেন্ডস, কাউন্টডাউন শুরু করছি, 5 4 3 2 1, আর আনসার দিব না, বুঝছি, ক্লোজ, ডান। ওকে দেখো
কি লক্ষণ ছিল? খাবারের অরুচি, ডায়রিয়া, শরীরে পানি আসা। দেখো তো কোয়াশিয়রকরের দিকে যাইতো, কোয়াশিয়রকরের দিকে যাইতো, দেখি লক্ষণগুলো কি ছিল। খাবারে অরুচি পেয়েছি আমরা, হ্যাঁ পেয়েছি, খাবারে অরুচি, ঠিক আছে। এরপর কি? ডায়রিয়া, এই যে ডায়রিয়া। আরেকটা কি ছিল? শরীরে পানি আসা, এই যে শরীরে পানি আসা, ঠিক আছে। তাহলে তিনটাই মিলে গেছে কার সঙ্গে? কোয়াশিয়রকরের সঙ্গে। সো কারেক্ট অ্যান্সার ইজ সি, কোয়াশিয়রকর। দেখি লিডার বোর্ড, দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়েছে নির্জন ধর, কংগ্রাচুলেশনস নির্জন। এরপর আছে রাজিন, নাফিস, অনুভব, তকি, আতকিয়া, আহনাফ, মেহজাবিন, ফাহিম, মহা। অভিনন্দন তোমাদের সবাইকে। এর বাইরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু সময়ের ব্যবধানে লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। ওকে, ঠিক আছে। এখন তাহলে কমেন্ট বক্স থেকে মনোযোগ সরিয়ে পরবর্তী কুইজটা দেখে ফেলো। সেম উদ্দীপক, সেম উদ্দীপক। শিশুর খাবারের অরুচি, ডায়রিয়া, শরীরে পানি আসে, মানে কি ছিল? কোয়াশিয়রকর। এখন বলছে কোনটির অভাবে কোয়াশিয়রকর হয়েছে। প্রশ্ন দেখেছি সবাই? ওকে, তাহলে এখন পোলটা লঞ্চ করে দিচ্ছি, আনসার করো। এটা যদি 100% হয়, ভুল করো না। সাবাস, দ্রুত আনসার করে ফেলো, কুইক কুইক। এই যে কিছু পাপি ভুল করে ফেলছে। স্যার সান্ডা কি? সান্ডা হচ্ছে একটা সরীসৃপ, বুঝছেন স্যার? ঠিক আছে, সান্ডা হচ্ছে সরীসৃপ। ওকে ওকে ওকে, বি পজিটিভ। আমি তো পজিটিভই আছি ভাইয়া, আমার মধ্যে তো কোনো নেগেটিভিটি নেই। দেখো টি শার্টও পরে আছে গ্রিন কালারের, ঠিক আছে, পজিটিভ সাইন। হ্যাঁ, কোনো রেড নাই। ও রেড অবশ্য আছে এইখানে উদ্ভাসের লোগোতে, না তাও এটা রেড না, এটা অরেঞ্জ। ওকে স্যার, সান্ডা কাবেন? আমি সান্ডা কাবো না, বুঝছেন? এসব সান্ডা টান্ডা আমি খাই না, দুষ্টামি করেন না, আনসার করেন কুইক। কোনটির অভাবে কোয়াশিয়রকর হয়? ঠিক আছে, আমি এত জানি পড়াশোনা করে, তোমরা পড়াশোনা করবা, তোমরাও জানবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, গুড গুড গুড, আনসার করে ফেলো। লাস্ট 5 সেকেন্ডস, কাউন্টডাউন শুরু করছি। 5 4 3 2 1, ক্লোজ। ওকে, দেখো, দেখতে পাচ্ছি কোনটির অভাবে ওই রোগটি হয়েছে? আমিষের অভাবে। আমরা মাত্র আমিষ নিয়েই পড়ছি, সো কারেক্ট আনসার ইজ বি। তো এই কোশ্চেন যারা ভুল করছো, ওদের আসলে বাসায় পার্সেল করে মায়ের পৌঁছায় দেওয়া উচিত, ঠিক আছে, মানে গিয়ে গিয়ে মায়ের হোম ডেলিভারি দেওয়া উচিত। এটা কেমনে ভুল করে? তো দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময় সঠিক উত্তর দিয়ে লিডার বোর্ডের টপে আছে অনুভব। অভিনন্দন অনুভব তোমাকে। এরপর আছে রাজিন, মহা, তৌহিদ, ইমরান, সিদ্রাতুল, নির্জনধর, নীরা, রাফি, সিমরিন। অভিনন্দন তোমাদের সবাইকে। এর বাইরেও যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইয়া যে প্রশ্ন করছো ভিটামিন কি, ভিটামিন নিয়ে আমরা পরে পড়াশোনা করব, ঠিক আছে, অন্যান্য ক্লাসগুলোতে, তখন আমরা ডিটেইলে জানাবো, ঠিক আছে। ওকে জাভিদ, আসো সামনে যাই। হোমওয়ার্ক, হোমওয়ার্ক দেখো কি বলা আছে। এ বি, দুইটা টেবিল, দুইটা চার্ট। এ হচ্ছে রুই মাছ মুরগির মাংস মানে আমিষ, ওটা সয়াবিন তেল মাখন মানে স্নেহ চর্বি। স্নেহ চর্বি নিয়ে তো আমরা পড়াশোনা করি নাই, আমরা হচ্ছে আমিষ নিয়ে পড়াশোনা করেছি। সো তুমি বলবা প্রেটিন না, এটা হবে প্রোটিন, ঠিক আছে। প্রোটিন কি? আনসার করবা প্রোটিন কি, ঠিক আছে। প্রোটিন কি, ঝটপট আনসার করে ফেলবা, বাসায় সুন্দর করে লিখবে, এখানে একটা আকার হবে, কান্নাকাটি করো না। এই যে প্রোটিন কি, ঠিক আছে। এরপর কি বলছে? গ্লুকোজ মানব দেহের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ কারণ, এটা গত ক্লাসের পড়া, এটাও লিখবা, এটাও আনসার করবা। দৃশ্যপটে এতে বিদ্যমান মানে আমিষ, আমিষের অভাব দেখা দিলে যে দুটি বিশেষ রোগ হয়, মেরাসমাস, কোয়াশিয়রকর, এগুলো ব্যাখ্যা করবা, ঠিক আছে। এবং আগেই পালায়ও না। আমি কি যেতে বলেছি? আমি কি যেতে বলেছি? আগেই পালাচ্ছ কেন? ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল, হোমওয়ার্কটা যে ছিল, গ তালহা খাবারগুলোকে খেতে, ডাক্তার তালহাকে খাবারগুলো খেতে বললেন কেন? মানে দুধ ডিম বেশি খেতে বললেন কেন? এই যে আমিষের অভাবে তার খাবারে অরুচি, বমি বমি ভাব। দেখেছো, খাবারে অরুচি, বমি বমি ভাব, কিসের অভাব? আমিষের অভাব, এই জন্য দুধ ডিম বেশি খেতে বললেন। পরামর্শ মতো খাবার না খেলে তালহার আরো কি সমস্যা হতে পারে? মেরাসমাস, কোয়াশিয়রকর হতে পারে। কথা ক্লিয়ার? কি হতে পারে? মেরাসমাস, কোয়াশিয়রকর হতে পারে, ঠিক আছে। বানি, তোমার কোন কোশ্চেনের আনসার দেই নেই বলো, ঠিক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা আমাকে আজীবন পেতে থাকবা যদি আমি সুস্থ থাকি, বেঁচে থাকি, ঠিক আছে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাসন মেশের সঙ্গেই থাকো। আজকের ক্লাসটা এরকম পুকি ছোট্ট ক্লাস ছিল, তো শেষ পর্যন্ত আমার সঙ্গে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।